চলুন আজকের এই গভীর আলোচনার বিষয়টা একটু খুলে বলি। আজ আমরা এমন একটা উৎস নিয়ে কথা বলতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই মানুষের মনের একটা অজানা আর চমকপ্রদ দিগন্ত উন্মোচন করে দেয়। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হলো বিষয়টা আমাদের প্রতিদিনের একদম সাধারণ একটা কাজের সাথে জড়িত। একদম। আজ আমরা কথা বলবো বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত এবং সন্ন্যাসী ভিক্ষু বুদ্ধদাসের লেখা সেই বিখ্যাত টেক্সট আনাপানাসাতি বা মাইন্ডফুলনেস অফ ব্রিদিং এর পঞ্চম অধ্যায়টা নিয়ে। এই আলোচনাটার মূল লক্ষ্য বা মিশনটা কিন্তু বেশ অন্যরকম। ঠিক বলেছেন। আমরা আসলে দেখার চেষ্টা করব কিভাবে মানুষের জীবনের সবচেয়ে সাধারণ, সবচেয়ে স্বাভাবিক আর বলা যায় একঘেয়ে একটা কাজ, এই যে আমরা প্রতিনিয়ত শ্বাস-প্রশ্বাস নিচ্ছি, সেটা কিভাবে আমাদের মনকে সর্বোচ্চ স্তরের একাগ্রতার দিকে নিয়ে যেতে পারে। যাকে আমরা ইংরেজিতে বলি অ্যাবজর্পশন, মানে চূড়ান্ত ধ্যানমগ্নতা। এটা এমন এক অবস্থা যেখানে চারপাশে সবকিছু মুছে যায় আর মন শুধু একটা বিন্দুতে সম্পূর্ণ লীন হয়ে যায়। আর এটা তো বাজারে পাওয়া সাধারণ কোনো ধ্যানের গাইডবুক বা মোটিভেশনাল বই নয় একদমই। না না, একেবারেই নয়। এই টেক্সটটা নিয়ে বসলে মনে হয় এটা যেন মানুষের মস্তিষ্কের ভেতরে প্রবেশ করার একটা নিখুঁত সাইকোলজিক্যাল ম্যাপ। ধাপে ধাপে কিভাবে একটা চরম বিক্ষিপ্ত মনকে বশ করা যায় তার একটা বৈজ্ঞানিক নকশা জানো অত্যন্ত নিখুঁতভাবে দেওয়া হয়েছে এখানে। যদি আমরা এটাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে বুঝতে পারব যে এই পুরো প্রক্রিয়াটি আসলে কতটা সুশৃঙ্খল আর স্তরভিত্তিক। মূল টেক্সটে মনকে এই চূড়ান্ত একাগ্রতায় পৌঁছানোর জন্য মোট ৮টে ধাপের কথা বলা হয়েছে। কিন্তু আজকের আলোচনায় আমাদের ফোকাসটা পুরোপুরি সীমাবদ্ধ থাকবে প্রথম ৪টি ধাপের উপর। কারণ এই প্রথম ৪টি ধাপই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। আমাদের এই যে দৈনন্দিন ছটফটে মন, যা সারাদিন হাজারটা চিন্তায় ছুটে বেড়ায়, তাকে ধাপে ধাপে শান্ত করে একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির করার প্রাথমিক আর্কিটেকচারটা তৈরি হয় এই ৪টি ধাপের মাধ্যমে। আধুনিক মনস্তত্ত্বে যাকে আমরা অ্যাটেনশন ট্রেনিং বলি। ঠিক তাই, এটা ঠিক তারই একটা প্রাচীন আর অত্যন্ত কার্যকর রূপ। তো এই সুশৃঙ্খল যাত্রার একদম প্রথম ধাপটা হল গণনা, পালি ভাষায় যাকে বলা হয় গানানা। ধ্যানের একদম শুরুতে মন যখন চারপাশে বিক্ষিপ্ত থাকে তখন প্রথম কাজই হল শ্বাস গোনা। হ্যাঁ, শ্বাস কতটা দীর্ঘ হচ্ছে বা কতটা ছোট হচ্ছে সেটা বোঝার জন্যই মূলত এই গোনার পদ্ধতিটা ব্যবহার করা হয়। এটা অনেকটা একটা বন্য ঘোড়াকে প্রথমবার লাগাম পরানোর মতো ব্যাপার, তাই না? মনকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার প্রথম চেষ্টা। দারুণ একটা তুলনা, কিন্তু এখানে গোনার ক্ষেত্রে একটা খুব সুনির্দিষ্ট সাইকোলজিক্যাল নিয়ম আছে। হ্যাঁ, যাকে আমরা বলতে পারি দ্য 5 to 10 রুল, ৫ থেকে 10 পর্যন্ত গোনার নিয়ম। যখন শ্বাস নেওয়া এবং ছাড়া হচ্ছে তখন অনুশীলনকারীকে অবশ্যই 5 পর্যন্ত গুনতে হবে। কিন্তু কোনোভাবেই 10-এর বেশি গোনা যাবে না। এই 5 থেকে 10-এর নিয়মের পেছনের সাইকোলজিটা কিন্তু অসাধারণ। কেন 5-এর কম গোনা যাবে না সেটা যদি একটু বুঝিয়ে বলতেন। ধরুন কেউ গুনল 1, 2 এবং 3, তারপর আবার 1 থেকে শুরু করল। 1 থেকে 2 বা 2 থেকে 3-এর মাঝখানে যে সময়ের ব্যবধানটা থাকে সেটা কিন্তু অনেক ছোট মনে হলেও আমাদের মনের গতির তুলনায় তা অনেক বড়। ও আচ্ছা, ওইটুকু সময়ের মধ্যেই মন অন্যদিকে চলে যায়। একদম। 5-এর কম গুনলে দুটি সংখ্যার মাঝের এই গ্যাপ এত বড় হয়ে যায় যে সেই ফাঁকে স্বভাবতই চঞ্চল মন অন্য কোনো দিকে ছটফট করার সুযোগ পেয়ে যায়। হয়তো মনের ভেতর হঠাৎ অফিসের কোনো ইমেলের কথা মনে পড়ে গেল, বা ধরুন সকালের কোনো একটা ঝগড়ার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, তখন মন শ্বাসের উপর ফোকাস হারিয়ে ওই চিন্তার গলিতে হারিয়ে যায়। আর 10-এর বেশি গুনলে সমস্যাটা হয় ঠিক তার উল্টো। তখন গোনার কাজটা এত দীর্ঘ হয়ে যায় যে মানুষের ভেতরে এক ধরনের স্নায়ুবিক তাড়াহুড়ো বা অস্থিরতা সৃষ্টি হতে শুরু করে। অবচেতনভাবেই মনে হয় যেন খুব দ্রুত গুনতে হবে বা অনেক লম্বা একটা রাস্তা পার হতে হবে। আর এই তাড়াহুড়োর ফলেই মন বিভ্রান্ত হয়ে যায়। তখন দেখা যায় গোনার যে মূল উদ্দেশ্য শ্বাসকে অনুভব করা, সেটাই হারিয়ে গেছে। মানুষ তখন শুধু অঙ্কের হিসাব মেলানোর দিকে বেশি মনোযোগ দিয়ে ফেলে। ঠিক তাই 5 থেকে 10-এর মধ্যে থাকাই হলো মনকে একটা নির্দিষ্ট ছন্দে আটকে রাখার সবচেয়ে কার্যকর উপায়। এটা মনের জন্য একটা আরামদায়ক সীমানা তৈরি করে দেয়। এই আরামদায়ক সীমানা বা ভারসাম্যটা বোঝানোর জন্য টেক্সটে খুব চমৎকার একটা উপমা দেওয়া হয়েছে। এখানে শ্বাস বা মনকে একটা ছোট্ট নরম পাখির সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ,
মনোযোগের ধরনটা ঠিক কেমন হওয়া উচিত তা এই উপমা থেকে খুব সুন্দরভাবে বোঝা যায়। উপমাটা আসলেই খুব সুন্দর। ধরুন, হাতের মুঠোয় একটা ছোট্ট জ্যান্ত পাখি আছে। কেউ যদি পাখিটিকে খুব হালকা করে ধরে, তাহলে সেটা যে কোনো মুহূর্তে হাতের ফাঁক গলে ফুরুত করে উড়ে যাবে। মনোযোগের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। মনোযোগ যদি খুব শিথিল হয়, চেষ্টার অভাব থাকে, তবে মন উড়ে গিয়ে অন্য হাজারটা চিন্তামগ্ন হবে। আবার উল্টো দিকটা ভাবলে, কেউ যদি পাখিটাকে উড়ে যাওয়ার ভয়ে হাতের মুঠোয় খুব শক্ত করে চেপে ধরে, তাহলে সেই বেচারা পাখিটা শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। মানে মনোযোগ ধরে রাখার জন্য যদি অতিরিক্ত জোর খাটানো হয় বা খুব বেশি স্নায়ুবিক চাপ প্রয়োগ করা হয়, তবে ধ্যানের মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে। মন তখন শান্ত হওয়ার বদলে ক্লান্ত, বিরক্ত আর অবসাদগ্রস্ত হয়ে পড়বে। আধুনিক জীবনে আমরা যখন কোনো কাজের দিকে অতিরিক্ত জোর করে ফোকাস করার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের ঠিক এই ধরনের মানসিক ক্লান্তি বা বার্নআউট আসে। তাই এখানে সবচেয়ে বেশি প্রয়োজন একটা নিখুঁত ভারসাম্য। পালি ভাষায় যাকে বলা হয় উপেক্ষা, বা ইংরেজিতে ইকুয়ানিমিটি। অতিরিক্ত শিথিলতা এবং অতিরিক্ত চেষ্টার ঠিক মাঝখানের সেই আদর্শ জায়গাটি খুঁজে বের করাই হলো এই প্রথম ধাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই গোনার পদ্ধতিটা অনেকটা সাইকেল চালানোর সময় ট্রেনিং হুইল ব্যবহার করার মতো। শুরুতে ভারসাম্য রক্ষার জন্য এর দরকার আছে। কিন্তু একসময় এই ট্রেনিং হুইল খুলে ফেলতে হয়, কারণ এই ভারসাম্যটি একবার তৈরি হয়ে গেলে মন আগের চেয়ে অনেক বেশি শান্ত হয়ে আসে। আর তখনই শুরু হয় দ্বিতীয় ধাপ, যাকে বলা হয় অনুসরণ বা অনুবন্ধনা। মন যখন কিছুটা স্থির হয়ে যায়, তখন আর গোনার কোনো প্রয়োজন থাকে না। গোনার মতো একটা স্থূল মানসিক কাজ তখন উল্টো মনোযোগের পথে একটা সূক্ষ্ম বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই এই ধাপে এসে গোনা সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়। এর বদলে শ্বাসকে একটা ছায়ার মতো অনুসরণ করতে হয়। শ্বাস ভেতরে ঢুকছে, আবার বাইরে যাচ্ছে। মন শুধু নিরবচ্ছিন্নভাবে, কোনো রকম জোর না খাটিয়ে সেই শ্বাসের গতিবিধি অনুসরণ করে চলে। আর এই নিরবিচ্ছিন্ন অনুসরণ করতে করতেই খুব স্বাভাবিকভাবে তৃতীয় ধাপের দরজা খুলে যায়, যাকে বলা হয় স্পর্শ বা ফুসানা। এই ধাপে এসে কিন্তু একটা খুব বড় পরিবর্তন ঘটে। এতক্ষণ শ্বাসকে তার পুরো যাত্রাপথে অনুসরণ করা হচ্ছিল, কিন্তু এবার ফোকাসকে আরও তীক্ষ্ণ করতে হবে। এখন প্রশ্ন হল, পুরো শরীরের মধ্যে ঠিক কোথায় মনোযোগ দেওয়া উচিত? শ্বাসের চলাচল তো বুক, পেট বা নাভি অনেক জায়গাতেই বেশ স্পষ্টভাবে বোঝা যায়। অনুযায়ী সেটা চূড়ান্ত একাগ্রতার জন্য খুব একটা কার্যকর নয়। এর পিছনে শরীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক কারণটা খুব যুক্তিসঙ্গত। বুক বা নাভির অংশ আসলে অনেক বড়। এই বড় জায়গাগুলোতে যদি মনোযোগ দেওয়া হয়, তবে মন খুব সহজেই বিক্ষিপ্ত হতে পারে। কারণ জায়গা বা ক্ষেত্রফল যত বড় হবে, ফোকাস ততটাই ছড়িয়ে পড়ার বা ডিফিউজড হওয়ার ঝুঁকি থাকে। মনকে একেবারে তীক্ষ্ণ লেজার রশ্মির মতো করার জন্য একটা খুব ছোট আর সুনির্দিষ্ট জায়গার প্রয়োজন। আর সেই সবচেয়ে সেরা জায়গাটি হল নাকের ডগা অথবা ওপরের ঠোঁট। ঠিক যে জায়গাটিতে বাতাস ভেতরে ঢোকার বা বাইরে বেরোনোর সময় প্রথমবারের মতো স্পর্শ করে। জায়গাটা এতই ছোট আর সংবেদনশীল যে এখানে মনোযোগ ধরে রাখাটা অনেক বেশি নিখুঁত হয়। মস্তিষ্কের সেন্সরি প্রসেসিংয়ের দিক থেকে চিন্তা করলেও একটা ছোট্ট বিন্দুতে ফোকাস করলে চারপাশের অন্যান্য স্নায়ুবিক কোলাহল অনেক দ্রুত কমে আসে। এই ব্যাপারটা পরিষ্কার করার জন্য বইটিতে দুটো দারুণ ক্লাসিক উপমা ব্যবহার করা হয়েছে, যা এই মানসিক রূপান্তরটাকে একেবারে চোখের সামনে ফুটিয়ে তোলে। প্রথমটি হল দোলনার উপমা। ধরুন, একজন আয়াকে একটা বাচ্চাকে দোলনায় ঘুমানোর দায়িত্ব দেওয়া হয়েছে। শুরুতে বাচ্চাটা যখন জেগে থাকে আর দোলনা থেকে পড়ে যাওয়ার বা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, তখন আয়াকে খুব সতর্ক থাকতে হয়। তাকে ডানে বাঁয়ে, বাচ্চার হাত পায়ের দিকে, মানে সব দিকেই চোখ রাখতে হয়। কিন্তু বাচ্চাটা যখন ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে, তখন আয়াকে আর এদিক ওদিক তাকাতে হয় না। তিনি শুধু দোলনাটার দিকেই শান্তভাবে নজর রাখেন। একইভাবে ধ্যানের প্রথম দিকে মন যখন চঞ্চল থাকে, তখন শ্বাসের শুরু, মাঝখান এবং শেষ পুরো যাত্রাপথের সব দিকে নজর রাখতে হয়। কিন্তু মন যখন শান্ত হয়ে যায়, তখন শুধু নাকের ডগায় ওই ছোট্ট স্পর্শের বিন্দুটিতে স্থির থাকলেই চলে। আর দ্বিতীয় উপমাটা হল শহরের গেটে দাঁড়ানো একজন পাহারাদারের উপমা। প্রাচীনকালে শহরের গেটে দাঁড়ানো একজন পাহারাদারের কাজ কি ছিল? সে কিন্তু শহরের ভেতরে কে কোথায় যাচ্ছে, বাজারে কে কিনছে, বা শহরের অনেক বাইরের রাস্তায় কে হাঁটছে তা দেখার জন্য নিজের জায়গা ছেড়ে চলে যায় না। তার একমাত্র কাজ হল গেটের মুখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা,
এবং শুধুমাত্র গেট দিয়ে কারা ঢুকছে আর কারা বেরোচ্ছে ঠিক সেই মুহূর্তটার দিকে নজর রাখা। আমাদের মনকেও ঠিক সেই পাহারাদারের মতো হতে হবে। আজকের দিনে আমাদের মন তো আসলে সোশ্যাল মিডিয়া আর নোটিফিকেশনের গেটে দাঁড়িয়ে থাকা একটা বিভ্রান্ত পাহারাদারের মতো, যে সব দিকে তাকাতে গিয়ে আসল কাজটাই ভুলে যায়। কিন্তু এখানে নাকের ডগাটি হলো সেই প্রাচীন শহরের গেট। শ্বাস কখন ভেতরে ঢুকছে আর কখন বেরোচ্ছে শুধু সেই স্পর্শের বিন্দুটিতেই মনকে পাহারাদারের মতো স্থির রাখতে হবে। ভেতরের শ্বাস কোথায় যাচ্ছে, ফুসফুস কিভাবে ফুলছে, তা নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় আর একটু রহস্যময় হলে ওঠে। কারণ যখন মন এই নাকের ডগায় বা স্পর্শের বিন্দুটিতে পুরোপুরি স্থির হয়ে যায় তখন শুরু হয় চতুর্থ ধাপ। একে বলা হয় ফিক্সিং বা ঠাপানা। এই ধাপে মানুষের মনের ভেতরে এক অভাবনীয় ঘটনা ঘটে। এতক্ষণ ধ্যানের বস্তু ছিল বাতাস বা শ্বাসপ্রশ্বাস, যা একটা ভৌত বা ফিজিক্যাল বিষয়। কিন্তু এই পর্যায়ে এসে ধ্যানের বস্তুটা পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। একটা ভৌত বিষয় থেকে এটা সম্পূর্ণ একটা মানসিক বা সাইকোলজিক্যাল বিষয়ে রূপান্তরিত হয়। এই মনস্তাত্ত্বিক রূপান্তরটা বোঝার জন্যে আমাদের ৩টে বিশেষ নিমিত্ত বা চিহ্নের কথা জানতে হবে। এই নিমিত্ত শব্দটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো পরিকর্ম নিমিত্ত বা প্রেপারেটরি সাইন। এটা আসলে বাইরে থেকে আসা কোনো নতুন কিছু নয়। আমাদের এই সাধারণ চলমান শ্বাসপ্রশ্বাসটাই হলো পরিকর্ম নিমিত্ত। মানে শুরুর দিকে আমরা এটাকেই ফোকাস করি। এরপর যখন মন নাকের ডগায় স্থির হয় এবং মনোযোগ আরও গভীর হয়, তখন চোখের সামনে মানে মনের চোখে একটা কাল্পনিক ছবি বা চিহ্ন ভেসে ওঠে। একে বলা হয় উগ্গাহা নিমিত্ত বা অ্যাকোয়ার্ড সাইন। এই উগ্গাহ নিমিত্তের ব্যাপারটা স্নায়ুবিজ্ঞানের দিক থেকেও খুব চমৎকার। কিভাবে? যখন মস্তিষ্ককে বাইরের জগতের সমস্ত কোলাহল থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং শুধুমাত্র নাকের ডগায় একটুখানি বাতাসের স্পর্শ ছাড়া মস্তিষ্কে আর কোনো তথ্য দেওয়া হয় না, তখন মস্তিষ্ক এক ধরনের সেন্সরি ডিপ্রাইভেশন বা ইন্দ্রিয়গত শূন্যতার মধ্যে পড়ে। ঠিক মস্তিষ্ক তখন শূন্যস্থান পূরণ করার জন্য নিজেই এক ধরনের বাস্তবতা তৈরি করতে শুরু করে। এই অ্যাকোয়ার্ড সাইন হতে পারে একটা সাদা বিন্দু, একটা ছোট দাগ বা একটুখানি আলোর ঝলক। এটা কিন্তু বাস্তব কোনো কিছু নয়, সম্পূর্ণ মনের সৃষ্টি। আর তৃতীয়টি হল পটিভাগ নিমিত্ত বা কাউন্টার পার্ট সাইন। এটা হলো আগের সেই উগ্গাহা নিমিত্তের একটা অত্যন্ত পরিমার্জিত, রূপান্তরিত এবং সম্পূর্ণ স্থির রূপ। প্রথম দিকের মানসিক ছবিটা হয়তো একটু নড়াচড়া করতে পারে, কিন্তু কাউন্টারপার্ট সাইন একেবারেই স্থির। এটা মনের মধ্যে একদম গভীরভাবে নোঙর করে যায়। আর এই কাউন্টারপার্ট সাইনটাই হলো সেই চাবিকাঠি, যা শেষ পর্যন্ত মনকে চূড়ান্ত একাগ্রতা বা ওই যে শুরুতে বলেছিলাম অ্যাবজর্পশনের স্তরে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? এই যে কাউন্টারপার্ট সাইন বা চূড়ান্ত মানসিক প্রতিচ্ছবি, এটা সবার জন্য একরকম হয় না। এটা সত্যিই খুব আশ্চর্যের। একই শ্বাসের ওপর মনোযোগ দিয়ে ধ্যানে বসেছেন অনেক মানুষ, একই পদ্ধতি অনুসরণ করছেন, কিন্তু তাদের মনের ভেতরের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। টেক্সটে দেখা যায় কারো কাছে এই চিহ্নটি মনে হচ্ছে যেন এক টুকরো নরম তুলো, কারো কাছে মনে হচ্ছে হাওয়ায় ভেসে থাকা ধোঁয়ার কুণ্ডলী, আবার কারো চোখে ভাসছে একটা উজ্জ্বল মণি বা মুক্ত। কারোর ক্ষেত্রে এটা মাকড়সার জালের মতো, মেঘের স্তরের মতো, এমনকি একটা সুন্দর প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো মনে হতে পারে। সবচেয়ে অদ্ভুত হল কারো ক্ষেত্রে এটা বিশাল এক উজ্জ্বল সূর্য বা চাঁদের রূপ নিয়ে ধরা দেয়। একই পদ্ধতি, একই স্থান, অথচ মনের ভেতরের এই ছবিগুলো এত বৈচিত্র্যময়। এখানে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক প্রশ্নটা হলো, এই ভিন্নতা কেন দেখা যায়? হ্যাঁ, শ্বাস-প্রশ্বাস তো সম্পূর্ণ আকারবিহীন একটা বিষয়। বাতাসের নিজস্ব কোনো রূপ, রং বা নির্দিষ্ট আকৃতি নেই। যখন একজন ব্যক্তি এই আকারবিহীন একটা বস্তুর ওপর গভীরভাবে মনোযোগ দেন, তখন তার অবচেতন মন শূন্যস্থান পূরণ করার চেষ্টা করে। মানুষের অবচেতন মনে তার সারা জীবনে সঞ্চিত অসংখ্য স্মৃতি, তার ব্যক্তিগত চরিত্র, মানসিক গঠন এবং তার অতীত অভিজ্ঞতার ছাপ জমা থাকে। তার মানে যখন মন চরম স্থিরতায় পৌঁছায়, তখন অবচেতন মন নিজের মতো করে সেই আকারবিহীন শ্বাসকে একটা নির্দিষ্ট ছবি বা আকৃতি দান করে। যার মানসিক গঠন যেমন, তার অবচেতন মন ঠিক তেমনই একটা ছবি তৈরি করে নেয়। এটা আসলে বাইরের কোনো কিছু নয়, নিজেরই মনের এক গভীর আর অত্যন্ত ব্যক্তিগত আয়না। ঠিক বলেছেন,
কিন্তু এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে, যা অনেক বিশ্লেষকই করে থাকেন। মন স্থির করার তো পৃথিবীতে আরও অনেক পদ্ধতি আছে। হ্যাঁ, প্রাচীনকালে এমন অনেক পদ্ধতি ছিল, যেমন ধরুন কোনো একটা মাটির চাকতি বা কাশিনার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা। অথবা আরও চরম কিছু পদ্ধতি আছে, যেমন কোনো মৃতদেহের দিকে মনোযোগ দেওয়া, যাকে অশুভ বলা হয়। এত কিছু থাকতে ভিক্ষু বুদ্ধদাস কেন এই সাধারণ শ্বাসপ্রশ্বাসকেই সবচেয়ে সেরা এবং কার্যকর উপায় হিসাবে তুলে ধরেছেন? তিনি একটা খুব চমৎকার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তিনি দিয়েছেন। তিনি শ্বাস-প্রশ্বাসকে বলেছেন একটা নিখুঁত মধ্যম পন্থা। যদি কোনো মাটির চাকতি বা কাসিনার দিকে তাকিয়ে ধ্যান করা হয়, তবে সেটা মনকে শান্ত ঠিকই করে, কিন্তু ধীরে ধীরে মনকে অতিরিক্ত নিষ্ক্রিয়, ভারী আর অলস করে তোলে। কারণ মাটির চাকতি একটা প্রাণহীন, স্থির আর একঘেয়ে বস্তু। মনের ভেতরে তখন এক ধরনের স্থিবিরতা চলে আসে। যদি কোনো মৃতদেহ বা অশুভের দিকে মনোযোগ দেওয়া হয়, তবে সেটা মনে এক ধরনের প্রবল ভয়, চরম বৈরাগ্য বা অতিরিক্ত রোমাঞ্চ তৈরি করে, যা স্নায়ুকে প্রশান্ত করার বদলে চরমভাবে উত্তেজিত করতে পারে। কিন্তু শ্বাস-প্রশ্বাস এই দুই চরম অবস্থার ঠিক মাঝখানে অবস্থান করে। এটা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত শান্ত, সূক্ষ্ম এবং প্রশান্তিদায়ক। এটা মনকে মাটির চাকতির মতো ভারীও করে না, আবার মৃতদেহের মতো অতিরিক্ত উত্তেজিতও করে না। এই কারণেই এটা নারী পুরুষ, গৃহী মানুষ বা ঘরছাড়া সন্ন্যাসী, সাহসী বা ভীতু সদার জন্য সমানভাবে উপযুক্ত আর নিরাপদ একটা মানসিক পদ্ধতি। আচ্ছা, মাটির চাকতেই বা মৃতদেহ তো তাও বাস্তব জিনিস। কিন্তু ধরুন, কেউ যদি কোনো বিমূর্ত ধারণা নিয়ে চিন্তা করে। যেমন ধরুন ক্ষমা, ভালোবাসা, বুদ্ধের গুণাবলী নিয়ে চিন্তা করা বা এমন কোনো দার্শনিক বিষয় নিয়ে গভীরভাবে ভাবা, তা দিয়ে কি এই চূড়ান্ত একাগ্রতা বা অ্যাবজর্পশন অর্জন করা সম্ভব নয়? এই জায়গাটিতেই চিন্তা আর অনুভবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটি লুকিয়ে আছে। বিমূর্ত ধারণা বা ফিলোসফি নিয়ে চিন্তা করলে মন হয়তো সাময়িকভাবে শান্ত হয়, চিন্তার গভীরতা বাড়ে এবং বেশ কিছু চমৎকার উপলব্ধিও অর্জিত হয়। কিন্তু সমস্যা হলো বিমূর্ত ধারণা থেকে কখনোই কোনো নিমিত্ত বা মানসিক প্রতিচ্ছবি তৈরি হতে পারে না। একদম। আমরা একটু আগে যে কাউন্টারপার্ট সাইন বা প্রতিভাগ নিমিত্তের কথা বললাম, যা চূড়ান্ত একাগ্রতার জন্য একদম অপরিহার্য, তা কোনো নিরাকার চিন্তা বা কনসেপ্ট থেকে আসা সম্ভব নয়। চূড়ান্ত স্তরের অ্যাবজর্পশনে পৌঁছাতে হলে মনের একটা বাস্তব, শারীরিক এবং অনুভবযোগ্য ভিত্তি প্রয়োজন, যার উপর মন পুরোপুরি নোঙর করতে পারে। শ্বাস-প্রশ্বাস ঠিক সেই নিখুঁত আর বাস্তব ভিত্তিটাই প্রদান করে, যা কোনো বিমূর্ত চিন্তা দিতে পারে না। যদি পুরো আলোচনার মূল সুরটি আমরা একসাথে মেলাই, তাহলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। একাগ্রতা বা মনোযোগ কোনো জাদুর বিষয় নয়। এটা এমন কোনো বিষয় নয় যা হঠাৎ করে আকাশ থেকে পড়ে বা জোর করে অর্জন করা যায়। বরং এটা হলো আমাদের চঞ্চল, ছুটে চলা মনকে ধাপে ধাপে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্থূল স্তর থেকে সূক্ষ্মতর স্তরে নিয়ে যাওয়ার একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। প্রথমে গোনা, তারপর অনুসরণ করা, তারপর নাকের ডগায় স্থির হওয়া এবং সবশেষে মনের ভেতরের একটা স্থির প্রতিচ্ছবিতে লীন হয়ে যাওয়া। আজকের এই চরম তথ্যবহুল দুনিয়ায়, যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য স্মার্টফোন, ল্যাপটপ আর চারপাশের হাজারটা জিনিস চিৎকার করছে, সেখানে এই পদ্ধতিটাকে শুধু কোনো প্রাচীন ধর্মীয় রীতি হিসেবে দেখলে ভুল হবে। এটা মনোযোগ ধরে রাখার এবং মনের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটা অসাধারণ আর অত্যন্ত প্রাসঙ্গিক মানসিক হাতিয়ার। আর এই গভীর আলোচনা শেষ করার আগে একটা অত্যন্ত চমৎকার এবং গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। আমরা আজ জানলাম যে ধ্যানের একটা নির্দিষ্ট পর্যায়ে মানুষের অবচেতন মনের একেবারে গভীরে লুকিয়ে থাকা স্মৃতি এবং স্বভাবগুলো একত্রিত হয়ে একটা নির্দিষ্ট ছবি বা কাউন্টারপার্ট সাইনের রূপ নেয়। এটা তো মনের একটা অদ্ভুত ক্ষমতা। তো আমাদের একটু ভেবে দেখার মতো বিষয় হল, মানুষের মন যখন চারপাশের সমস্ত কোলাহল, সমস্ত চিন্তা এবং ব্যস্ততা থেকে মুক্ত হয়ে সেই চরম স্থিরতার স্তরে পৌঁছায়, তখন অবচেতন মন শূন্য থেকে ঠিক কী ধরনের ছবি বা প্রতীক ফুটিয়ে তুলবে? সেই ছবিটা কি হবে? এক টুকরো শান্ত মেঘ, নাকি উজ্জ্বল কোনো রত্ন, নাকি অন্য কিছু? আর সবচেয়ে বড় কথা হলো, সেই ছবিটা মানুষের নিজের ভেতরকার কোনো অজানা সত্যকে তার চোখের সামনে তুলে ধরবে। সত্যি, এটা মানুষের মনের রহস্য নিয়ে ভাববার মতো একটা গভীর বিষয়। আজকের এই আলোচনা হয়তো মনের আরও গভীরে তাকানোর
এবং নিজেকে নতুন করে চেনার একটা দরজা খুলে দিল। আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আগামীতে এমন আরও অনেক অজানা বিষয়ের গভীরে ডুব দেওয়ার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।